এপিসোডের শুরুতে চুয়ানগো টিচার ক্যাং এর মানি ব্যাগে ক্যাশ টাকা আছে নাকি সেটা দেখতে যায়। তখনই মানি ব্যাগ থেকে একটি ছবি নিচে পড়ে যায়। এটা থেকে টিচার ক্যাং দৌড়ে এসে ছবিটি তুলে নেয়। পরে তার কার্ডের কথা জিজ্ঞাসা করলে টিচার ক্যাং বলে এটা ভিআইপি কার্ড। যাই হোক, পরে তারা সবাই যাওয়ার পর টিচার ক্যাং ছবিটি দেখতে থাকে। ছবিটি হচ্ছে তার হাই স্কুলের বন্ধুদের নিয়ে। ছবিটি যদি এখন চুয়ানগো বা মিনসু দেখে ফেলতো তাহলে বেচারা বিপদে পড়ে যেত। এদিকে শিনবু হানজিসুর কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে দৌড়ানোর জন্য জোর করেছিল। হানজিসু তাকে ক্ষমা করে দেয়। পরের দিন স্কুলে হানজিসুকে একজন প্রপোজ করে। তখন সেখানে শিনবু আর টিচার ক্যাং এসে এসব দেখতে থাকে। টিচার ক্যাং তো জানে এখন কি হতে চলেছে। হানজিসু তখন ছেলেটিকে বলে, আমার একজন পছন্দের মানুষ আছে। কথাটা শুনে শিনবু মনে করে সে অন্যজনকে ভালোবাসে। টিচার ক্যাং তো জানে যে হানজিসু শিনবুকেই ভালোবাসে। তার জন্য টিচার ক্লাসে শিনবুকে টার্গেট করে বলে, ভালোবাসার কথা প্রথমে বলে দেওয়া উচিত, পাও না পাও তো পরের বিষয়। পরে টিচার 10 বছর পরে কে কি হতে চায় সেটা ভিডিও করে রাতে তাকে দেখাতে বলে। এদিকে হানজিসু তো মনে মনে টিচারকে পছন্দ করে, তার জন্য তার বার্থডেতে তাকে প্রপোজ করতে চায়। আবার শিনবু সিদ্ধান্ত নেয় তার বার্থডেতে সে হানজিসুকে প্রপোজ করবে। তার বার্থডে আর টিচার ক্যাং এর বার্থডে একই, কারণ দুজন একই ব্যক্তি। তার মানে ঝামেলা তো লাগতে যাচ্ছে। যাই হোক, পরে শিনবু হানজিসুকে গিফট দেওয়ার জন্য একটি রিং কিনে। এদিকে হানজিসু টিচার ক্যাংকে গিফট দেওয়ার জন্য একটি শার্ট কিনে। পরে রাতে 10 বছর পর সবাই কি হতে চায় সেটা টিচার ক্যাংকে ভিডিও করে দেয়। এদিকে মিনসিও আর জাংসোরা একই বিল্ডিং এর উপর নিচ ফ্ল্যাটে থাকে। মিনসিওর ড্রয়িং পছন্দ, কিন্তু সেটা সে তার ফ্যামিলির জন্য করতে পারবে না। তার জন্য সে ড্রয়িং করে রকেট বানিয়ে নিচে ফেলে দেয়। একটু পরে তার প্যান্ট নিচে জাংসোরা রুমে পড়ে, তার জন্য সে সেটা নিতে যায়। সেখানে গিয়ে সে দেখে তার ফেলে দেওয়া সব ড্রয়িং জাংসোরা যত্ন করে রেখে দিয়েছে। এসব দেখে বেচারা কেঁদে ফেলে। যাই হোক, পরের দিন হানজিসু টিচার ক্যাংকে প্রপোজ করার জন্য যায়। তখন নাহি এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। তার জন্য হানজিসু মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। পরে শিনবু এসে তাকে মন খারাপের কথা জিজ্ঞেস করলে সে বলে, আমি টিচার ক্যাংকে পছন্দ করি। কথাটা শুনে শিনবুর মন খারাপ হয়ে যায়। সিন শিফট হয়ে টিচার ক্যাং ও নাহিকে দেখতে পারি। তারা একটি বারে আসে। সেই বারে আবার চুয়ানগো পার্ট টাইম জব করে। টিচারকে দেখে চুয়ানগো নিচে লুকিয়ে পড়ে। পরে নাহি ও টিচার ক্যাং বিয়ার খেতে থাকে। বিয়ার খেতে যেতে নাহি টিচার ক্যাংকে প্রপোজ করে এবং তার সাথে ডেট করতে চায়। টিচার ক্যাং বলে, আমি অন্যজনকে ভালোবাসি, তার জন্য আমি 10 বছর ধরে কারোর সাথে ডেট করতে যাইনি আর ভবিষ্যতেও যাব না। কথাটা শুনে নাহি আরো প্রচুর বিয়ার খেতে থাকে। তখন চুয়ানগো এসব কথা শুনে শিনবুকে মেসেজ করে জানায়। শিনবু পরে হানজিসুকে নিয়ে তার কাছে আসতে থাকে। এদিকে নাহি বেশি বিয়ার খেয়ে ফেলেছিল, তার জন্য টিচার ক্যাং চুয়ানগোকে ডাক দেয় যাতে সে নাহিকে বাসায় রেখে আসে। চুয়ানগো যে এখানে কাজ করে সেটা সে জানে, আবার সে যে ম্যাডাম নাহিকে পছন্দ করে সেটাও সে জানে। যাই হোক, চুয়ানগো তখন নাহিকে তার বাসায় নিয়ে যেতে থাকে। এদিকে শিনবু আর হানজিসু টিচার ক্যাং এর সামনে আসতে থাকে। টিচার ক্যাং তাদের একসাথে দেখে ভেবে নেয় হয়তো তাদের মাঝে রিলেশন হয়ে গেছে। কিন্তু হানজিসু তখন টিচার ক্যাংকে গিফট দেয় এবং প্রপোজ করে। এটা শুনে টিচার ক্যাং বুঝতে পারে না যে সে এখন কি করবে, কারণ এখন সে তার নিজের শত্রু নিজেই হয়ে গেছে। যাই হোক, শিনবু তখন রাগ করে চলে যায়। পরে টিচার ক্যাং হানজিসুকে বোঝাতে থাকে যে এটা শুধু তার ভালো লাগা, ভালোবাসা না। কিন্তু সে কোনো কথা না শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন চুয়ানগো স্কুলে মন খারাপ করে বসে থাকে। টিচার ক্যাং তাকে এ ব্যাপারে বলতে বললে সে এমন র্যাক করে যার ফলে তার শার্টটি নষ্ট হয়ে যায়। এদিকে আবার তাদের স্কুলে ইন্সপেক্টর আসবে, তার সামনে সে এই শার্ট পরে কিভাবে যাবে। যাই হোক, চুয়ানগো তখন যেতে যেতে কালকে রাতের ঘটনা ভাবতে থাকে। তখন আমরা বুঝতে পারি নাহি মাল খেয়ে টাল হয়ে চুয়ানগোকে কিস করেছিল। পরে নাহি চুয়ানগোর সামনে এসে অন্য ব্যাপারে কথা বলতে থাকে। সেটা শুনে চুয়ানগো বুঝে যায় সেদিন রাতের কথা তার কিছুই মনে নেই। যাই হোক, এদিকে টিচার ক্যাং তার শার্টটি নষ্ট হয়েছিল বলে হানজিসুর দেওয়া শার্টটি সে পরে। এটা দেখে হানজিসু অনেক খুশি হয়, কিন্তু শিনবু এসব দেখে রাগ করতে থাকে, যার কারণে সে তাদের এক্সারসাইজ করার সময় সিনিয়রদের সাথে ঝগড়া করে। টিচার ক্যাং এসব দেখে মন খারাপ করতে থাকে। সে বুঝতে পারে না এখানে থাকার জন্য সবকিছু ভুল হচ্ছে না তো। যাই হোক, এদিকে শিনজু আর তার বন্ধুরা ওয়াশরুমে সিগারেট খেতে থাকে। তখন তারা নিচের জানালা দিয়ে দেখতে পারে শিনবু হানজিসুর জন্য যে গিফট কিনেছিল সেটা ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়। শিনজু এসব দেখে সিগারেটের বাকি অংশ ওয়াশরুমে ফেলে চলে যায়, যেটার কারণে আগুন লাগতে থাকে। এদিকে টিচার ক্যাং হানজিসুকে তার দেওয়া গিফট ফিরিয়ে দেয়, যার কারণে সে মন খারাপ করতে থাকে।
কিছুক্ষণ পরে ওয়াশরুমের আগুন থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে, যার কারণে টিচার ও হানজিসু সেখানে গিয়ে আগুন নেভাতে থাকে। পরে তারা স্কুলের জানালা খুলে দিতে থাকে যেন ধোঁয়াগুলো বের হয়ে যায়, কিন্তু স্কুল থেকে বের হওয়ার দরজা বন্ধ। এদিকে টিচারের মোবাইলে নেটওয়ার্ক নেই, কারণ সেটা 10 বছর পরের সিন। আবার হানজিসু মোবাইল এনেছে, কিন্তু সে টিচারের সাথে সারা রাত কাটাতে চায়। তার জন্য ফোনের কথা বললে সে বলে আমার কাছে কোনো ফোন নেই। পরে আর কি করার, সারা রাত দুজনে ক্লাসে বসে পার করে দেয়। পরের দিন সকালে সিন্ধু এসে দরজা খুলে তাদের বের করে। তাদের দুজনকে একসাথে সারা রাত থাকতে দেখে সিন্ধুর মন খারাপ হয়ে যায়। পরে হানজিসু সিন্ধুকে বোঝাতে থাকে কালকে রাতে কি হয়েছিল, কিন্তু সে তার কোনো কথা বুঝতে চায় না। পরে টিচার ওয়াশরুমে কে সিগারেট খেয়ে ফেলেছিল সেটা তদন্ত করতে থাকে। কেউ স্বীকার না করলে টিচার সিগারেটের বাকি অংশ দিয়ে সাইন্টিফিক ইনভেস্টিগেশন করতে চায়। তার জন্য সিন্ধুকে সে গিফট দেখিয়ে বলে তুমি হানজিসুকে ভালোবাসো, আমি এই কথাটা কাউকে বলবো না, যদি আগুন লাগার দোষ তুমি স্বীকার করো। পরে সিন্ধু টিচারের অফিসে যেতে থাকে। চুয়ানগ তাকে টিচারের অফিসে যেতে দেখে ফেলে। সিন্ধু পরে টিচারের কাছে গিয়ে স্বীকার করে যে তার সিগারেট খাওয়ার কারণেই আগুন লেগেছিল। কথাটা শুনে চুয়ানগ তাড়াতাড়ি করে তার ক্লাসের সবাইকে বলে দেয়। টিচার ক্যাং কথাটা শুনে তাড়াতাড়ি করে টিচারের অফিসে আসে। সেখানে গিয়ে এসে দেখে টিচার সিন্ধুকে মারতেছে। একটু পরে সেখানে সিন্ধুর মা আসে। সে এসে কেঁদে কেঁদে সিন্ধুকে মারতে থাকে। তখন টিচার ক্যাং তাকে বলে সিন্ধু এ কাজ করেনি, অন্যজন করেছে এই কাজ। পরে টিচার সিংজুর কাছে যায়। সে কেন এই কাজ করেছে সেটা তো সে জানেই। তার জন্য টিচার তাকে বলে আমি জানি তুমি কবে কখন কি করেছ। জীবনটা পাল্টানোর সুযোগ বারবার আসে না, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করে ফেলো। এদিকে হানজিসু টিচারের কাছে এসে বলে সিন্ধুর কারণে স্কুলে আগুন লাগেনি, কারণ সিন্ধুকে স্কুল থেকে বের হয়ে যেতে আমি দেখেছি। তখন টিচার বলে আমি তো শুনেছি ভিতরে শুধু টিচার ক্যাং ছিল। তখন টিচার ক্যাং এসে তাকে নোরা বুঝ দিয়ে দেয়। পরে সেই সিগারেটের বাকি অংশ টিচার ক্যাং চালাকি করে নষ্ট করে ফেলে। তার জন্য টিচার সিন্ধুকে সেখান থেকে যেতে বলে। পরে হানজিসু সিন্ধুকে নিয়ে তার ক্লাসে যেতে থাকে। তখন সিন্ধু বলে তুমি যে টিচার ক্যাং এর সাথে ছিলে সেটা বলার কি দরকার ছিল? এটা বলার কারণে তোমাকে সবাই খারাপ ভাবে নিবে। হানজিসু বলে তাতে আমার কোনো সমস্যা নেই। তাদের কথা দূর থেকে টিচার ক্যাং শুনতেছিল। টিচার ক্যাং তখন বুঝতে পারে তারা দুজন দুজনকে পছন্দ করে, কিন্তু সেটা কেউ ক্লিয়ার করে বলতে পারতেছে না। তার জন্য আমাকে এখান থেকে ফিরে যেতে হবে। পরে সে এই কথাটা নাইকে বলে। সে তো তার কথা বিশ্বাসই করতে পারে না। পরে সিনে চুয়ানগ, মিনসিও ও জাংসোরা খাবার খেতে থাকে। তখন সেখানে টিচার ক্যাং আসে। সে এসে মিনসিও ও জাংসোরাকে তাদের রিলেশন এগিয়ে নিয়ে যেতে বলে, কারণ এতদিনে তাদের মধ্যে ভাব হয়ে গেছে। পরে সে চুয়ানগকে বলে টিচার ট্যান নাহিকে পছন্দ করে, তার জন্য টিচার ট্যান যেন নাহির কাছে আসতে না পারে। কথাটা শুনে চুয়ানগ টিচার ট্যানের উপর রাগ করতে থাকে। টিচার ক্যাং পরে সিন্ধুর কাছে গিয়ে তার যাওয়ার কথা বলে। সিন্ধু বলে তাহলে হানজিসুর কি হবে? টিচার তখন তাকে বলে হানজিসুকে তুমি পছন্দ করো, ভুলবশত সে আমাকে পছন্দ করে ফেলেছে। পরে সে সিন্ধুর ফেলে দেওয়া গিফট দিয়ে বলে আরেকবার সাহস করে তাকে বলো তুমি তাকে ভালোবাসো, আমি জানি তুমি পারবে। এটা বলে সে চলে যায়। পরের সিনে রাতে সিন্ধুর মা তাকে বোঝাতে থাকে মন খারাপ করে থেকো না, সব ঠিক হয়ে যাবে। সিন্ধুর মা তখন খেয়াল করে দেখে তার হাতে মেয়েদের রিং। সিন্ধু তখন বলে এটা তোমার জন্য এনেছি। পরে সিন্ধু রিংটি তার মাকে দিয়ে চলে যায়। সিন্ধু তখন সেখান থেকে হানজিসুর সাথে দেখা করে টিচার ক্যাং যে স্কুল থেকে চলে যাচ্ছে সেই কথা বলে। সেটা শুনে হানজিসু মন খারাপ করতে থাকে। পরের দিন টিচার ক্যাং স্কুল থেকে যাওয়ার জন্য বের হয়। কিন্তু গাইস মামাই যাবে কোথায়, টাইম টেবল করে বর্তমানে কিভাবে যাবে সেটা তো মামাই জানেই না। যাই হোক, তখন হানজিসু টিচারের সাথে দেখা করতে আসে। টিচার তাকে বলে আমি অন্যজনকে ভালোবাসি, তার জন্য আমার কথা তুমি চিন্তা করো না। তোমাকে যে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, সবসময় নিজের মনের কথা শুনবে। এটা বলে সে চলে যায়। পরে সে তার মায়ের সাথে দেখা করে কথা বলতে থাকে। সিন্ধুর মা আসলে সিন্ধু যে একটি মেয়েকে পছন্দ করে সেটা সে জানে। এর ব্যাপারে সে টিচার ক্যাং এর সাথে কথা বলতে থাকে। টিচার ক্যাং তো জানে তার মা কবে কিভাবে দুর্ঘটনায় মারা গিয়েছিল, তার জন্য সে তার মাকে বলে সিন্ধুর আন্টি যদি তাকে ফোন দিয়ে কোনো জায়গায় যেতে বলে তাহলে যেন সে না যায় বা ফোন না ধরে। পরে তার মা কথাগুলো শুনে রাজি হয়ে যায়। এরপর টিচার ক্যাং ভবিষ্যতে যাওয়ার জন্য সেই ব্রিজের উপর থেকে পানিতে লাফ দেয়। একের পর এক ট্রাই করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে ভবিষ্যতে তো যেতে পারেই না। এরকম করার ফলে সে আরো অসুস্থ হয়ে পড়ে। এদিকে হানজিসু পড়াশোনা করার জন্য অ্যাপ্রোচ যেতে চাচ্ছে। সিন্ধু কথাটা শুনে মন খারাপ করতে থাকে।
অন্যদিকে টিচার ক্যাং যে হাসপাতালে ভর্তি ছিল সেখানে তার পরিচয়পত্র ভেরিফাই করার জন্য আইডি কার্ড দেয়। সেটা দেখে তো মেয়েটি শক খেয়ে যায়, কারণ তার বার্থডে অনুযায়ী তার মাত্র 18 বছর চলতেছে, কিন্তু আসলে তার বয়স 28। যাই হোক, পরে সেখানে সিন্ধুর বোন আসে, তার জন্য টিচার ক্যাং সেখানে কার্ডটি রেখে চলে যায়। পরে সিন্ধুর বোন খেয়াল করে দেখে যে টিচার ক্যাং এর কাছে সিন্ধুর কার্ড, তার জন্য সে সেটি তার সাথে নিয়ে যায়। এদিকে সিন্ধু হানজিসুর সাথে কালকে শেষ দেখা করে কথা বলতে চায়, তার জন্য সে হানজিসুকে মেসেজ দেয়। তখন তার মা পিছন থেকে এসব দেখে ফেলে। এদিকে হানজিসু টিচার ক্যাং এর জন্য একটি গিফট রেখে চলে যেতে থাকে। তখন তার ফোনে সিন্ধুর মেসেজ আসে, কিন্তু তার ফোনের ডিসপ্লে নষ্ট হওয়ার কারণে সে মেসেজটি দেখতে পারে না। অন্যদিকে সিন্ধুর মাকে সিন্ধুর আন্ট ফোন দিয়ে বলে সে অসুস্থ, তার সাথে তাড়াতাড়ি দেখা করতে। সে টিচার ক্যাং এর কথা না মনে করে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিন সিন্ধু হানজিসুর সাথে দেখা করার জন্য বের হতে থাকে। তখন সেখানে একটি পার্সেল আসে। পার্সেলটিতে সিন্ধুর নতুন আইডি কার্ড ছিল। যাই হোক, সিন্ধু তখন সেখান থেকে চলে যায়। একটু পরে সিন্ধুর বোন সিন্ধুর আরেকটি আইডি কার্ড নিয়ে আসে। পরে সিন্ধুর মা বুঝতে পারে যে টিচার ক্যাং হচ্ছে সিন্ধু, যে ভবিষ্যৎ থেকে এসেছে। এদিকে সিন্ধু যে জায়গায় হানজিসুকে যেতে বলেছিল সেখানে হানজিসুকে না পেয়ে মন খারাপ করতে থাকে। অন্যদিকে হানজিসু তার মোবাইল ঠিক করার পর মেসেজ দেখে বুঝতে পারে যে আজকে সিন্ধু তার সাথে দেখা করতে চেয়েছিল। তখন সেখানে সিংজুর কাছে থেকে সে জানতে পারে যে সিন্ধু তাকে অনেক ভালোবাসে, তার জন্য সে তাড়াতাড়ি করে সিন্ধুর কাছে যেতে থাকে। এদিকে টিচার ক্যাং জানে যে একটি দুর্ঘটনার জন্য আজকের দিনে তার মা মারা গিয়েছিল, তার জন্য সে তার বোনকে ফোন দিয়ে জানতে চায় তার মা কোথায় আছে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ তার মা নদীতে সেই বোটের জন্য অপেক্ষা করতেছে যেটা ডুবে সে মারা যাবে। এদিকে হানজিসু সিন্ধুর সাথে দেখা করতে আসে, কিন্তু তাকে সে পায় না। একটু পরে সিন্ধু তার সামনে আসে। তখন হানজিসু ফিল করতে পারে যে সে শুধু তাকেই ভালোবাসে। পরে সিন্ধু যখন তাকে কথাটা বলতে যাবে ঠিক তখনই টিচার ক্যাং সিন্ধুকে ফোন দিয়ে বলে তোমার মা বিপদে আছে, তাড়াতাড়ি তোমার মাকে খুঁজে বের করো। এটা শোনার পর সিন্ধু দৌড়ে তার মাকে খুঁজতে থাকে। এদিকে টিচার ক্যাং নাহির গাড়ি নিয়ে তার মাকে খুঁজতে বের হয়। রাস্তায় সে সিন্ধুকে দেখতে পায়, পরে সে তাকে গাড়িতে তুলে নেয়। টিচার ক্যাং তখন সিন্ধুকে বোঝাতে থাকে আমি আর তুমি একজনই, 10 বছর পরে তোমাকে আমার মতোই দেখতে হবে। আমি ভবিষ্যৎ থেকে এসেছি, আজকে আমাদের মা অ্যাক্সিডেন্টে মারা যাবে, তার জন্য তাড়াতাড়ি আমাদের সেটাকে আটকাতে হবে। পরে তারা অ্যাক্সিডেন্টের জায়গায় যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ততক্ষণে সেখানে তার মা যে বোটে ছিল সেটা ডুবে যায়। তার জন্য টিচার ক্যাং নদীতে লাফ দেয় তার মাকে বাঁচানোর জন্য। ঠিক তখনই সে খেয়াল করে দেখে তাকে ভবিষ্যতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে ড্রামাটির দ্বিতীয় পার্ট শেষ হয়ে যায়। যাই হোক গাইস, ভিডিওটি ভালো লাগলে ফটাফট ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ড্রামাটিক তৃতীয় পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।